বন্ধুরা, আজকের এই ভিডিওতে চাকরিহারা শিক্ষকদের যে এসএলপি দাখিল হয়েছে সুপ্রিম কোর্টে তার দিনক্ষণ পাওয়া গেছে, তার খবর যেমন তুলে ধরব, তার সঙ্গে সঙ্গে 2022-এর প্রশ্নভুল মামলার জন্য একটি বিশেষ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই খবর সহ আরও কয়েকটি খবর তুলে ধরব। কিন্তু তার আগে বলি যে গতকালকে আমরা যে ভিডিও করেছিলাম, যেখানে বলেছিলাম যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ শিক্ষা সচিব ও অন্যান্য কয়েকজন যে কোনো সময় অ্যারেস্ট হতে পারেন। কেন এই কথা বলেছি তার যুক্তিসঙ্গত আমি ব্যাখ্যা গতকালকের ভিডিওতে করেছি। যদি এখনও ভিডিওটা না দেখে থাকেন আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, দেখে নেবেন ভিডিওটা শেষ করে। সেই খবরটার মধ্যে যে কতটা অথেন্টিকেশন আছে তা আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পরিষ্কার করে দিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও বুঝে গেছেন যে এবার তিনি কিন্তু চতুর্দিক থেকে ফেঁসে গেছেন, অর্থাৎ যে কোনো সময় তিনি অ্যারেস্ট হতে পারেন সেটা তিনি নিজেও বুঝতে পেরেছেন। তাই তিনি আজকে এক সাংবাদিক সম্মেলনে বলেছেন যে তিনি বা তারা এই সুপার নিউমেরিক্যাল পোস্ট শুধুমাত্র ক্রিয়েট করেছিলেন, কিন্তু সেই পোস্টে কাউকে চাকরি দেননি। তাই তিনি বা তারা হচ্ছেন নিরপরাধ। আর ওনার এই কথা শুনে আমার একটা কথাই মনে আসছে যে আমি চুরি করতে ঢুকেছিলাম বাড়ির ভিতরে, আমি তো চুরি করিনি, আমি জাস্ট ঢুকেছি, আমি তো কোনো কিছু চুরি করিনি। আমি যতক্ষণ না চুরি করছি ততক্ষণ আমাকে অপরাধী বলা যাবে না। এই বলে যদি বাড়ির মালিককে দাবি করে, তাহলে বাড়ির মালিক কি তাকে উত্তম মধ্যম দেওয়া থেকে বিরত থাকবে? আপনাদের কি মনে হয়? ব্রাত্য বসুরও এখন সেই রকম অবস্থা যে আমি শুধুমাত্র পোস্টটা ক্রিয়েট করেছি, কিন্তু সেই পোস্টে কাউকে নিয়োগ করেনি। যদিও সেই সুপার নিউমেরিক্যাল পোস্টে একজনের নিয়োগ হয়েছিল, আর সেটা আদালতের নির্দেশেই। তবে বাকি পোস্টে কিন্তু সরকার নিয়োগ করতে পারেনি আদালতের জন্যই। তো যাই হোক, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুদের অবস্থা যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি তা বোঝাই যাচ্ছে। যাই হোক, পরবর্তী ক্ষেত্রে এর কি আপডেট আছে আমি তুলে ধরবো। এবার চলে আসি আজকের সরাসরি মূল প্রসঙ্গে। বন্ধুরা, গত 22 তারিখ মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 25,753 জন চাকরিজীবীদের চাকরি বাতিল করার নির্দেশকে চ্যালেঞ্জ করে গত 24 তারিখ মানে পরশু মহামান্য সুপ্রিম কোর্টের 3টি এসএলপি দাখিল হয়েছে। সেই 3টি এসএলপি দাখিল করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি, অন্যটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে, এবং 3 নম্বরটি হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। 3টি এসএলপি দাখিল করা হয়েছে। সেই 3টি এসএলপির মধ্যে একটি এসএলপির দিনক্ষণ আজ পাওয়া গেছে। হ্যাঁ বন্ধুরা, আগামী 3রা মে একটি টেন্টেটিভ ডেট পাওয়া গেছে। সেই দিন একটি এসএলপির হিয়ারিং হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাকি দুটি এসএলপির কোনো খবর পাওয়া যায়নি। তবে যা ধারণা করা হচ্ছে যে এর মধ্যেই এই বাকি দুটি এসএলপির খবর চলে আসবে, আর সেটাও ওই একই দিন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যাই হোক, দেখা যাক কী খবর আসে। আমি অবশ্যই চেষ্টা করবো আমাদের এই চ্যানেলে তুলে ধরার। তবে যে সমস্ত শিক্ষকরা এই 2016 প্যানেলে রয়েছেন, যারা ট্রেনিং ইতিমধ্যে করে নিয়েছেন বা আগামীতে করতে যাবেন, এমনকি ভোটের ডিউটি করতে যাবেন, তাদের আমি একটা কথাই বলবো যে আপনাদের যতক্ষণ না নোটিফিকেশন দিয়ে সরকারের পক্ষ থেকে বা কমিশনের পক্ষ থেকে আপনাদের কোনো কিছু অর্ডার দেওয়া হচ্ছে, ততক্ষণ কিন্তু আপনারা আপনাদের ট্রেনিং এবং কি ইলেকশন ডিউটিটাও করবেন, অবশ্যই করবেন। কারণ বন্ধুরা, বিগত দিনে কিন্তু এরকম একটি কেস হয়েছিল যে সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছিল, তারপরে তাদের ইলেকশন ডিউটি থেকে বিরত রাখা হয়েছিল। কিন্তু আপনাদের এখন পর্যন্ত কোনো রকম কিন্তু বিজ্ঞপ্তি না সরকারের পক্ষ থেকে এসেছে, না নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসেছে। তাই আপনাদের যে ট্রেনিংগুলোর ডেট পড়ছে বা অলরেডি পড়ে গেছে, সেই ট্রেনিংয়ের ডেটে অবশ্যই ট্রেনিংগুলো করে নেবেন। তার সঙ্গে সঙ্গে যদি ইলেকশন ডিউটি থাকে সেখানেও কিন্তু আর 4-5 জনের কথায় কান না দিয়ে অ্যাবসেন্ট হবেন না, না তো বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে আপনাদের সমস্যা হতে পারে। তাই যতক্ষণ না কোনো রকম আপনাদের নোটিফিকেশান আসছে ততক্ষণ কিন্তু ভুল করেও এই ট্রেনিং বা ইলেকশন ডিউটি মিস করবেন না। এবার চলে আসি প্রাইমারি প্রসঙ্গে। বন্ধুরা, 2014 সালের 6টি প্রশ্নভুল মামলা যেমন হয়েছে, তার সঙ্গে সঙ্গে আমরা 2017 সালের 21টি প্রশ্নভুল মামলাও দেখেছি। তার সঙ্গে সঙ্গে 2022-এর টেট পরীক্ষারও নির্ভুল বা নির্ভেজাল থাকলো না। হ্যাঁ বন্ধুরা, এই 2022-এরও 24টি প্রশ্নে ভুল রয়েছে, এই দাবি তুলে মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে, যার জন্য মাননীয় বিচারপতি একটি বিশেষ কমিটি করে সেই প্রশ্নগুলি খতিয়ে দেখে রিপোর্ট জমা দিতে বলেছেন।
হ্যাঁ বন্ধুরা, মহামান্য কলকাতা হাইকোর্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে একটি বিশেষ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন এবং সেই কমিটিকে বলা হয়েছে যে এই যে 24টি প্রশ্ন নিয়ে মামলা করা হয়েছে 2022-এর টেট পরীক্ষার, সেই 24টি প্রশ্নটি ভালো করে যাচাই করে খতিয়ে দেখে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে এবার কিন্তু 2022-এরও প্রশ্নভুল মামলা শুরু হয়ে গেল। 2014-র প্রশ্নভুল মামলার পরিণতি আমরা সবাই জানি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, আর 2022-এ প্রশ্ন সংখ্যা কিন্তু 6টি নয় 24টি। যাই হোক, দেখা যাক এই মামলার কি আপডেট উঠে আসে। আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের এই চ্যানেলে সমস্ত খবর তুলে ধরার। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।